সুপ্রিয় দর্শক, টিভিএস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ আলোচনা করব বৈদেশিক মুদ্রা ক্রয়ে ব্যাংকের অনিয়ম নিয়ে। আপনারা জানেন প্রায় এক বছর বা তার বেশি সময় ধরে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক ধরনের অস্থিতিশীলতা চলছে। ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা পাচ্ছে না। ইভেন আমাদের যারা আমদানিকারক আছে বা অন্যান্য খাতের ব্যবসায়ীরা, তারাও চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা পাচ্ছে না। আমাদের রপ্তানিকারক বা আমাদের রেমিটাররা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে এসছে, আমাদের চাহিদা তা দিয়ে মেটানো যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন সময়ে আমরা দেখেছি ডলারের দাম বাড়তে বাড়তে একটা বিশেষ জায়গায় চলে গেছে। তখন বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকগুলো এই বৈদেশিক মুদ্রার লেনদেনকারী যে সংগঠন আছে বাফেদা, তারা বৈদেশিক মুদ্রার একটি নির্দিষ্ট দরও ঠিক করেছে এবং সময়ে সময়ে সেটা বারবার পরিবর্তনও করেছে। কিন্তু কিছু ব্যাংক তারা এই নির্ধারিত দরে বৈদেশিক মুদ্রা ক্রয় না করে তাদের ইচ্ছে মতো তাদের সুবিধা অনুযায়ী অনেক ক্ষেত্রে বেশি দাম দিয়ে কিনেছে এবং সেই ক্ষেত্রে সরকার এবং ওই ডলার যাদের কাছে বিক্রি করা হয়েছে তারাও বাড়তি দাম দিতে বাধ্য হয়েছে। এরকমই একটা ঘটনা বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে এসেছে পূবালী ব্যাংকের ক্ষেত্রে। সেখানে বাংলাদেশ ব্যাংক দেখেছে যে পূবালী ব্যাংকের একটি শাখা বৈদেশিক মুদ্রা কেনা বেচার ক্ষেত্রে 211 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে। এ নিয়ে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের আমাদের সহকর্মী সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকেই এই ঘটনাটা কিভাবে ঘটেছিল, বাংলাদেশ ব্যাংক কি কি তথ্যপত্র পেয়েছে এবং এখানে ব্যাংক অথবা গ্রাহক কিভাবে ক্ষতির মুখে পড়েছেন এই বিষয়ে বিস্তারিত শুনবো। প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে রিপোর্ট, আপনি বলছেন যে পূবালী ব্যাংকের একটি শাখা বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে 211 কোটি টাকা বাড়তি ব্যয় করেছে। এই যে তারা বাড়তি ব্যয় করে বৈদেশিক মুদ্রা কিনলো এবং পরবর্তীতে আবার তারা আরও বেশি দামে বিক্রি করে গ্রাহকদের কাছ থেকে, আপনি বলছেন প্রায় 150 কোটি টাকা, 148 কোটি টাকা তারা নিয়েছে। এই ঘটনাটা কেন বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে পূবালী ব্যাংক ঘটালো? এখানে তাদের লাভটা কি, বা গ্রাহকরা কিভাবে এটা থেকে কি লাভবান হয়েছে না ক্ষতির মুখে পড়েছে? আসলে পূবালী ব্যাংক যে ডলার কেনা বেচায়, যে আপনি বললেন যে একটা শাখাতেই 211 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে। তো আসলে ব্যাংকগুলো হচ্ছে যে ডলারটা সংগ্রহ করে থাকে, এটা হচ্ছে যে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে আমাদের যে প্রবাসীরা রয়েছে, এই প্রবাসীদের রেমিটেন্সগুলো এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমেই আমাদের দেশে আসে ব্যাংকের মাধ্যমে। আর ব্যাংকগুলো এই প্রবাসীদের রেমিটেন্সগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে নিয়ে থাকে। তো পূবালী ব্যাংক, আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত রিপোর্টে দেখেছি, একটা শাখায় প্রায় 211 কোটি টাকার অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। এটা অতিরিক্ত বলা যায় এভাবে যে আপনার একটা মানে যে $1 ব্যয়ের খরচ হচ্ছে 100 টাকা, সেখানে হচ্ছে 112 টাকা অথবা এর বেশি সে ব্যয় করেছে। এক্ষেত্রে এমনইভাবে সে পূবালী ব্যাংক যে প্রবাসীদের রেমিটেন্স সংগ্রহ করেছে, এই একটা শাখায় 111 কোটি টাকা অতিরিক্ত 211 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে। আপনি কি একটু বলবেন যে পূবালী ব্যাংকের ওই শাখা যখন এই ডলারগুলো কিনেছিল, তখন বাংলাদেশের ডলার কেনার জন্য নির্ধারিত দর কত ছিল এবং তারা কত দরে কিনেছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনি অবশ্যই জানেন যে 2022-এর এপ্রিল থেকে আমাদের দেশে ডলারের সংকটটা শুরু হয়। তো এর পরবর্তীতে আমরা গিয়ে দেখছি যে এক এক ব্যাংক এক এক দামে ডলার কেনা বেচা করতেছে। ইম্পোর্টের একটা দর, তারপরে হচ্ছে যে রেমিটেন্স সংগ্রহের একটা দর। এক্ষেত্রে এই এমন চতুর্মুখী দর মানে যে দাম থাকার কারণে বাংলাদেশ ব্যাংক আপনার এই সেপ্টেম্বরে গিয়ে এবিবি এবং বাফেদার কাছে এই ডলারের মার্কেটের ডলারের রেটটা এবিবি এবং বাফেদার কাছে নির্ধারণ করার জন্য দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। তো এবিবি বাফেদা সে সময় শুরুতে আমরা যদি দেখি যে মানে যে সময় এই পূবালী ব্যাংক বেশি দামে ডলার কিনেছে, সেই সময় মার্কেটের রেট ছিল 109 টাকা, 9 থেকে 10 টাকা। কিন্তু পূবালী ব্যাংক এই রেমিটেন্সের রেট দিয়েছেন 113 থেকে 124 টাকা পর্যন্ত। তো এর মাধ্যমে প্রায় 211 কোটি টাকা ব্যয় হয়েছে। তো আমরা যদি দেখি যে 211 কোটি টাকা ব্যয় করেছে, আমরা প্রতি মানে 100 টাকায় বাংলাদেশ সরকার 2.5% প্রণোদনা দিয়ে থাকে। তো 211 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের কারণে গভর্নমেন্টের এখানে প্রায় 6 কোটি টাকার মতন অতিরিক্ত গভর্নমেন্টের লোকসান হয়েছে আর কি। আচ্ছা, আপনি বলছেন যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় তার এগেনস্টে সরকার যে প্রণোদনা দেয়, সেইখানে ব্যাংক বেশি দাম দেওয়ার কারণে সরকারকেও বেশি টাকা
প্রণোদনা হিসাবে দিতে হয়েছে। ওকে, আরেকটা বিষয় যদি আপনি একটু পরিষ্কার করে বলেন যে এই যে ব্যাংক মানে তাদের ঠিক করা থাকলো যে 112 টাকা, কিন্তু তারা কিনছে 122 টাকা 123 টাকা করে। ব্যাংক কেন এই বাড়তি টাকাতে দিচ্ছে? এখানে কি মানে যাদের কাছ থেকে কিনছে তারা কি ব্যাংকের কোনো পার্ট? ব্যাংকের কাছে বেশি টাকা দিয়ে ব্যাংকে কি আবার কোনো লাভ হচ্ছে, নাকি এই সব যারা কিনছে যে সমস্ত ব্যক্তি এবং ব্যাংকের ট্রেজারি বিভাগের লোকজন তারা কি কোনোভাবে বাড়তি টাকা দিয়ে অন্যভাবে লাভবান হচ্ছে কিনা? এখানে এক্ষেত্রে দুইটা বিষয় রয়েছে। আমরা যদি এখন দেখি বর্তমানে যে যদি আমরা 6 মাস আগেও দেখি, আমাদের বেশ কিছু ব্যাংক প্রায় 120 থেকে 22 টাকা দরে রেমিটেন্স সংগ্রহ করছে, কিন্তু তার ইম্পোর্টারদেরকে মানে যে ইম্পোর্ট পেমেন্ট বাবদ সে ডলার বিক্রি করছে 110 টাকা। মানে যে বিক্রির ক্ষেত্রে সে বাংলাদেশ মানে যে বাপেদার নির্ধারিত রেট অনুসরণ করছে, কিন্তু কেনার ক্ষেত্রে সে নির্ধারিত রেটটা অনুসরণ করছে না। মানে যে 120 থেকে 24 টাকা কিনছে, কিন্তু ইম্পোর্টারকে মানে যে ইম্পোর্ট পেমেন্ট বাবদ পরিশোধ করছে 110 টাকায়। তার মানে হচ্ছে প্রত্যেক ডলারের ক্ষেত্রে সে 10 থেকে 14 টাকা লোকসান গুনতে হচ্ছে। আর এই লোকসানটা হচ্ছে যে আপনার এর মধ্যে সুবিধাভোগী হচ্ছে যে আপনার কিছু ব্যাংকের মানে যে ডিরেক্টর মানে যে ব্যবসায়ী যারা ইম্পোর্টার মানে যে ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত, তারা এই ব্যাংকের সাথে যোগসাজশে আপনার ডলারটা বাইরে থেকে অতিরিক্ত দামে কেনাচ্ছে ব্যাংক দিয়ে, এবং সে ডলারটা নিচ্ছে হচ্ছে নির্ধারিত দামে 110 টাকা, মধ্যখানে প্রতি ডলার প্রতি 114 টাকা অতিরিক্ত মানে যে সে লাভবান হচ্ছে। অন্যদিকে আবার আমরা যদি বলি যে এটা একটা কারণ, এবং কিছু ব্যাংক হচ্ছে যে তার ডলার সংকট তৈরি হয়েছে। ডলার সংকটটার অন্যতম কারণ হচ্ছে আমরা যদি দেখি 22-এর যে এপ্রিল থেকে যে ডলারের সংকটটা তৈরি হয়েছে, সে সময়ে আমাদের ইম্পোর্ট পেমেন্ট প্রত্যেক মাসে প্রায় 8 বিলিয়নের কাছাকাছি চলে গেছে। 8 বিলিয়ন চলে গেছে, যদিও এটা কোভিডের আগে আমরা যদি দেখি যে 4 বিলিয়ন 5 বিলিয়ন এটা স্বাভাবিক ছিল। যখন 8 বিলিয়ন ইম্পোর্ট পেমেন্ট প্রত্যেক মাসে দিতে হচ্ছে, অন্যদিকে আমাদের হচ্ছে রপ্তানি আয় এবং রেমিটেন্স মিলে আমাদের হচ্ছে প্রত্যেক মাসে 6 বিলিয়ন আমরা পাচ্ছি, কিন্তু আমাদের পরিশোধ করতে হচ্ছে যে 8 বিলিয়ন করে। এক্ষেত্রে 10 মাসেই আমাদের দেখা গেছে যে অথবা 5 মাসেই আমাদের দেখা গেছে যে 10 বিলিয়নের মতন আপনার রিজার্ভ থেকে পরিশোধ করতে হয়েছে। এরই ফলে ব্যাংকগুলোতেও ডলার সংকট হয়েছে, ওভারঅল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও কমে আসছে। তো বাংলাদেশ ব্যাংক এই গত 3 অর্থ বছরে প্রায় 30 বিলিয়নের মতন বিক্রি করছে, মানে যে ব্যাংকগুলোর যে সাপোর্ট দেওয়ার জন্য বিক্রি করতে হয়েছে, তারপরও ব্যাংকগুলোর সেই সংকটটা কাটেনি। কারণ হচ্ছে আমরা যদি দেখি 2022 অর্থ বছরে সেই সময় প্রায় 90 বিলিয়নের মতন 90 বিলিয়নের বেশি আমাদের ইম্পোর্ট পেমেন্ট করতে হয়েছে, ইম্পোর্ট হয়েছে, যদিও আগের বছরে আমার প্রায় ছিল 60 বিলিয়ন। এক্ষেত্রে প্রায় 30 বিলিয়ন অতিরিক্ত বেশি ইম্পোর্ট, এটার একটা প্রেশার তৈরি হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকও পরবর্তীতে বলেছেন, গভর্নরও বলেছেন যে এই ইম্পোর্টের মাধ্যমে হচ্ছে যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং হয়েছে এবং ডলার পাচার হয়েছে। এই পাচারের ফলে অথবা ওভার ইনভয়েসিংয়ের ফলে আমাদের দেশের মার্কেটে ডলারের সংকট হয়েছে। তো ডলারের সংকট হওয়ার কারণে ব্যাংকগুলো হচ্ছে বাধ্য হয়ে ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন আপনার নেগেটিভে চলে গেছে, যেটা হচ্ছে 2 বিলিয়ন পর্যন্ত পজিটিভ থাকে, কি আমরা দেখেছি প্রায় 400 মিলিয়ন নেগেটিভে চলে গেছে। প্রায় 40টা ব্যাংকের নেট ওপেন পজিশন নেগেটিভে চলে গেছে, যেটা হচ্ছে প্রায় 5-10টা ব্যাংক সবসময় থাকতো। তো এর ফলে ব্যাংকগুলোর যখন ডলার সংকট হয়েছে, ব্যাংকগুলো হচ্ছে যে তখন অতিরিক্ত দামে বাইরে থেকে কেনা। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বাজারে ডলারের সরবরাহ কম ছিল, চাহিদা বেশি ছিল, যার কারণে ব্যাংক বাড়তি দরে কিনতে হয়েছে। কিন্তু এই সংকটকে পুঁজি করে বা এই সংকটের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ কি বাড়তি কোনো সুবিধা নিয়েছে? বা পূবালী ব্যাংকের তদন্তে যে বাংলাদেশ ব্যাংক যেটা দেখছে যে 211 কোটি টাকা তারা বাড়তি ব্যয় করেছে, এখান থেকে কি বাড়তি কেউ সুবিধা পেয়েছে? যে এখানে যে বাজারে একটা সংকট আছে, সংকটকে আমরা কাজে লাগিয়ে বাড়তি সুবিধা কাউকে দেই, এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা আমাদের দেশের একটা মানে যে একটা নিত্যনৈমিত্তিক বিষয় হচ্ছে যে আমাদের যখন সংকট শুরু হয়, এই সংকটের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে মানে যে সংকটকে পুঁজি করে সে মানে যে ব্যবসায় লাভবান হতে চায়। তো এটা আমাদের দেশে এই সংকটকালীন আমরা যদি দেখি যে পূবালী ব্যাংকের এক শাখাতেই আমরা দেখেছি প্রায় সে গ্রাহকদের যে ইম্পোর্ট বাবদ অতিরিক্ত 148 কোটি টাকা সে নিয়েছে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। মানে যে গ্রাহকের আপনার ইম্পোর্ট পেমেন্ট এখানে কাগজে কলমে দেখানো হয়েছে 110 টাকা, কিন্তু তার থেকে নিয়েছে 118 টাকা 20 টাকা।
এর ফলে প্রায় এক শাখাতেই 148 কোটি টাকা অতিরিক্ত গ্রাহকদের থেকে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক যখন এই বিষয় নিয়ে একটা ইন্সপেকশন করলো, তদন্তে এক শাখাতেই যখন 211 কোটি টাকার অতিরিক্ত ডলারের মানে যে পরিশোধ পূবালী ব্যাংকে দেখেছেন, তখন বাংলাদেশ ব্যাংক বলছে যে কারণ একটা ব্যাংকের প্রায় 10-15টাও এডি শাখা থাকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে আরও এডি শাখাগুলোকে ইন্সপেকশন করা হোক। কিন্তু যে কোনো উপরের চাপে বাংলাদেশ ব্যাংকের আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি একজন ডেপুটি গভর্নর আর এই ইন্সপেকশনটাকে আর সামনের দিকে এগোতে দেয় না। আমরা তাও জেনেছি যে এই রিপোর্টটা, আমরা যে রিপোর্টটা করেছি, এই রিপোর্টটা ফুললি গোপন ছিল এবং এই রিপোর্টের প্রেক্ষিতে পূবালী ব্যাংকের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না। কিন্তু আমরা এর আগে একবার দেখলাম যে বিভিন্ন ব্যাংকের 6টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে এই ধরনের ডলার কেনাবেচা করার কারণে বাংলাদেশ ব্যাংক তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আবার কয়েকটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক জরিমানাও করেছিল। পূবালী ব্যাংকের ক্ষেত্রে তাদের তদন্তে এটা ধরার পরেও মানে উঠে এলো তাদের তদন্তে পূবালী ব্যাংক একটা অনিয়ম করেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে মানে কারণটা কি? আপনার কাছে কি এই বিষয়ে কোনো মানে কারণ আপনি জানেন কিনা? এখানে কি ঘটছে? এখানে নেপথ্যে তো কিছু কারণ থাকে, মানে যে প্রত্যেকটা বিষয়ের মানে যে যখন কিছু মানে যে গোপন করা হয় এর পিছনে আর্থিক কারণ থাকে অথবা অন্যান্য কারণ থাকে। তো আমরা দেখেছি প্রায় 6টা ব্যাংকের ট্রেজারি হেডকে সরিয়ে দেওয়া হয়েছিল ডলারের অতিরিক্ত দামে কেনাবেচার জন্য। পরবর্তীতে আবার এই 6টা ব্যাংকের ট্রেজারিকে আবার পুনর্বহাল করলো। এর কিছুদিন পর আবার বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন শুরু করলো, সেখানে আবার 10টা ব্যাংকের অনিয়ম পেল। তখন 10টা ব্যাংকের আপনার ট্রেজারি হেডকে 1 লাখ টাকা করে জরিমানা করা হলো। এই গত 2 মাস আগে বাংলাদেশ ব্যাংকের এক বোর্ড সভায় আবার 10টা ব্যাংকের যে ট্রেজারি হেডদেরকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, 1 লাখ টাকা মওকুফ করা হয়েছে, প্রত্যেকের 10 লাখ টাকা মওকুফ করা হয়েছে। তো এখানে একটা মানে যে হজবরল একটা মানে যে পদ্ধতি ছিল, হজবরল একটা মানে যে আপনার যদি ডিসিশন বলেন, আমরা দেখেছি ব্যাংকগুলোকে অতিরিক্ত দামে ডলার কেনার জন্য ব্যাংকগুলোকে ফাইন করা হচ্ছে, ট্রেজারি হেডদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার আমরা এটাও দেখেছি যে একজন বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর বিভিন্ন ব্যাংকের এমডিদেরকে কল দিয়ে বলতেছেন যে আপনারা বেশি দামে ডলার কেনেন, অতিরিক্ত দাম দিয়ে ডলার কেনেন। তার মানে হচ্ছে যে এখানে মানে যে কাগজ কলমে এক নীতি, তারপরে বারবারই নির্দেশনা হচ্ছে আরেক নীতি, আরেক রকম। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটা বিষয় একটু মানে অল্পের মধ্যে শুনতে চাইছি। এই যে পূবালী ব্যাংক বা আরও অন্যান্য ব্যাংক, তারা ডলার কেনার ক্ষেত্রে নির্ধারিত দর, বাংলাদেশ ব্যাংক, বাফেদা এবং এপিপি মিলে যে দর ঠিক করলো সেই দরে তারা কিনছে না, অথবা বিক্রি করার ক্ষেত্রেও আপনি বলছেন যে তারা যথাযথ দামে বা নির্ধারিত দামে বেচাকেনা করছে না। এইটা বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার বাজার, সেইখানে কিভাবে প্রভাব ফেলছে? সেটা বাজারের অস্থিতিশীলতা কি এটাকে আরো বাড়িয়ে তুলছে? অবশ্যই বাড়িয়ে তুলছে। এটা আমরা যদি দেখি এখানে বেশ কিছু কারণ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের ডলারের রেটটাকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছিল। আমরা যদি দেখি 89 টাকায়, সেই আমাদের এই কোভিড মানে যে 2022 সাল পর্যন্ত 89 টাকা ডলারের রেট, প্রতি ডলারের রেট 89 টাকা। হঠাৎ করে হচ্ছে ডলারের রেটটা হচ্ছে প্রত্যেক মাসে 1 টাকা করে বেড়ে যাচ্ছে। আগে 4-5 বছরে 1 টাকাও বাড়ে নাই, কিন্তু হঠাৎ করে প্রত্যেক মাসে 1 টাকা করে বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে মানে যে আপনার যখন যেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল ওই ধরনের সিদ্ধান্ত নেয় নাই। এটাকে মানে যে ডলারের রেটটাকে বেঁধে রাখার কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন ব্যাংকগুলো যে অতিরিক্ত দামে ডলার কিনছে, তখন তো তার ব্যাংকের তো অধিক লোকসান হবে। সে যদি নির্ধারিত দামে যদি সে 122 টাকা করে যদি কিনে, যদি 110 টাকা ইম্পোর্ট পেমেন্ট করে, তার তো হিউজ পরিমাণে এখানে ঘাটতি হবে, লোকসান হবে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো হচ্ছে যে আপনার ইম্পোর্টারদের থেকেও বেশি দামে ডলার পেমেন্ট মানে ইম্পোর্টারদের কাছে ডলার বিক্রি করেছেন। তো আমরা দেখেছি আপনার 90 টাকার ডলার 128 টাকা চলে গেছে। মানে যে ডলারের রেটটা যেখানে আপনার যদি স্বাভাবিকভাবে যদি বাড়তো, তাহলে হচ্ছে যে এটা 90 টাকার ডলার 100 টাকা, 110 টাকা অথবা 105 টাকা এর মধ্যে থাকতো। এই যে ব্যাংকারদের যে অতিরিক্ত দামে ডলার কেনার কারণে এই মানে যে আমরা যদি কাগজ কলমে দেখি যে এখন 110 টাকা ডলারের রেটটা, আজকেও যোগাযোগ করেছি 116 টাকা ব্যাংকগুলো রেমিটেন্স কিনতেছে। পরে জিজ্ঞাসা করলাম যে আপনারা ইম্পোর্ট পেমেন্ট কত করেন, বলছে যে 116 টাকা কিনলে 118 টাকা অথবা 17 টাকা কিন। মানে যে আমাদের কাগজ কলমে একটা রয়েছে 110 টাকা, কিন্তু আপনার এখনও ব্যাংকগুলো হচ্ছে যে আপনার যেটা বললাম যে 120 টাকার কাছাকাছি রেমিটেন্স কিনছে। এর ফলে আমাদের রেটটা ব্যাপক হারে বেড়ে গেছে এবং এর মানে যে
ভুক্তভোগী হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ। সাধারণ আমাদের পণ্য মূল্য বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনি এতক্ষণ ধরে যে সব কথা বলছিলেন তার থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে আপনি বলছেন বাংলাদেশ ব্যাংক তদন্তে দেখছে অনিয়ম হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তা সে মৌখিকভাবে বলছে যে এটা নিয়ে কোনো কাজ করা দরকার নেই। আপনি বলছেন যে তারা সবাই মিলে যে সিদ্ধান্ত কাগজে কলমে নিচ্ছে আসলে বাস্তবভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। তারা মুখেই বলছে যে আপনি বাড়তি দামে বেশি ডলার কেনেন, বেশি দর দিয়ে ডলার কেনেন, এরকম কথাও আপনি বলছেন। তাহলে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক কি যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারছে বলে আপনি মনে করেন? আপনি তো ব্যাংক বিটে অনেক দিন ধরে কাজ করছেন এবং ইতিমধ্যে সুনামও অর্জন করেছেন, আপনার কাছে কি মনে হয়? এখানে আপনি জটিল কোশ্চেন করছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের, আমি ইতিপূর্বে একটা শোতে আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যদি 100 জন কর্মকর্তার মধ্যে 95 জন কর্মকর্তাই আমি যেটা দেখেছি যে আমাদের আমি বাংলাদেশ ব্যাংকে 4-5 বছর যাই, তো 95 জন কর্মকর্তাই আমার মনে হচ্ছে যে তারা মানে যে সৎ উপায়ে উপার্জন করে এবং তাদের মানে যে ভিতরটা হচ্ছে সততা রয়েছে। এবং যে 4-5 জন কর্মকর্তা যে আপনার মানে যে তাদের প্রত্যেকটা, আমি যেটা দেখেছি মানে প্রত্যেকটা কেস থেকে মানে প্রত্যেকটা রিপোর্ট থেকে সে কোনো না কোনো উপায়ে সুবিধা বাগিয়ে নিচ্ছে ব্যাংক থেকে। মানে একটা পরিদর্শন রিপোর্ট পেয়েছে, সে এই চিন্তা করতেছে যে এই রিপোর্ট থেকে কি সে হাসিল করবে, মানে যে আর্থিকভাবে হোক অথবা চাকরি হোক। তো বাংলাদেশ ব্যাংকের এখানে অনেকটা দুর্বলতা রয়েছে। আমরা যদি দেখি যে একদিকে আপনার ট্রেজারি হেডদেরকে জরিমানা করছে, আবার কিছুদিন পরে বলতেছে যে ঠিক আছে তুমি চলে আসো। অন্যদিকে হচ্ছে যে 10টা ব্যাংকের ট্রেজারি হেডকে 1 লাখ টাকা করে জরিমানা করছে, আবার মওকুফ করছে। যখন দেখতেছে যে আপনার উপরে এক ভিতরে আরেক, তখন হচ্ছে যে যারা এই যে অনিয়মটা করছেন, যারা এই যে ডলারের মার্কেটকে অস্থিতিশীল করছেন, তো তারা জানেন যে আসলে যে আমাদের মানে যে তারা তো ভিতরে খবরটা জানেন যে আমাদের আদৌ কিছুই হবে না। যখন বাংলাদেশ ব্যাংক যদি সে পদক্ষেপ নিয়ে যদি ওই পদক্ষেপের উপরে যদি স্টিল থাকতো এবং সে যদি কঠোর হতো, তাহলে এই মানে যে ডলারের কেনা মানে যে বাজার এরকম হতো না। ধন্যবাদ সাখাওয়াত প্রিন্স আপনাকে। আমরা এতক্ষণ ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাজার পরিস্থিতি এবং আমাদের ব্যাংকগুলোর ভূমিকা শুনছিলাম সাখাওয়াত প্রিন্সের কাছ থেকে। আমরা শুনছিলাম যে কোনো ব্যাংক সরকার ঠিক না, বাংলাদেশ ব্যাংক এবং তাদের ব্যাংকারদের যে সংগঠন বাফেদা, তাদের নির্ধারিত দর তারা মানছে না, তারা তাদের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। তাতে সরকার যেরকম লোকসানের মুখে পড়ছে, পাশাপাশি ব্যবসায়ীরা বাড়তি দরে ডলার কিনে পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছেন, যে কারণে দেশের পণ্য মূল্য বেড়েও যাচ্ছে। আমরা সাধারণ মানুষ বাড়তি মূল্য দিয়ে পণ্য কিনতে বাধ্য হচ্ছি। আবার শুনছিলাম যে আমাদের নিয়ন্ত্রক সংস্থা তারা তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারছে না, তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে আবার পরিবর্তন করছে এবং সেখানে তাদের কিছু দুর্বলতাও রয়েছে। আমরা প্রত্যাশা করব নিয়ন্ত্রক সংস্থা নিশ্চয়ই আইন কানুন যেরকম আছে, আইন কানুন যথাযথভাবে বাস্তবায়ন করবে। ডলারের বাজার স্থিতিশীলতার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার সেই কাজগুলো তারা করবে এবং এই যে অনিয়ম যারা করছে, অনিয়মকারীদেরকে শাস্তির আওতায় আনবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।